This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদিল আহমেদ, শাহিন শহীদ, আহমেদ মহিউদ্দিন সঈদ, উমর নবী, এরা কারা? মনে করা হচ্ছে এরা সন্দেহভাজন জঙ্গি। এটাই কি তাদের একমাত্র পরিচয়? না, এদের আরও একটা পরিচয় হলো এরা প্রত্যেকেই চিকিৎসক। হ্যাঁ, চিকিৎসক। এদের হাতে থাকে জীবন মৃত্যুর চাবিকাঠি। কিন্তু আজ শুধু মৃত্যুর চাবিকাঠিটা নিয়েই বিরাট মিশনে নেমেছে এরা। দিল্লির লালকেল্লার বিস্ফোরণকে আর 5টা বিস্ফোরণের সঙ্গে মিলিয়ে দিতে চাইছেন না তদন্তকারীরা। মুম্বাইয়ের সিরিয়াল ব্লাস্টের থেকেও অনেকটা আলাদা লালকেল্লার এই বিস্ফোরণ। কেন? কারণ এর পিছনে রয়েছে হোয়াইট কলার টেররিজম। জঙ্গিহানার ভাষা পাল্টে যাচ্ছে ধরন। তার সঙ্গে আরও অনেক কিছুই পাল্টে যাচ্ছে। লালকেল্লার বিস্ফোরণ চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে। চলুন আজ দ্য ব্রিফিং রুমে খুঁজে দেখা যাক কি এই হোয়াইট কলার টেররিজম, কিভাবে পাল্টে যাচ্ছে জঙ্গিহানার ভাষা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। চিকিৎসকদের ভগবান বলা হয়, কারণ তাদের হাতে নির্ভর করে জীবন মৃত্যু। কারোর জীবনে যেখানে ঈশ্বর হয়ে ওঠেন কোনো চিকিৎসক, সেখানেই 12টি পরিবারের কাছে আজ এই চিকিৎসকই শয়তান। কারণ দিল্লিতে লালকেল্লার কাছে সোমবার 10ই নভেম্বর যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, তার পিছনে হাত ছিল চিকিৎসকদেরই। বিস্ফোরণের সময় গাড়িতে ছিলেন ডক্টর উমার। বিস্ফোরক উদ্ধার হয় আরেক চিকিৎসক মুজাম্মিলের ভাড়া নেওয়া বাড়ি থেকে। নাম উঠে এসেছে ডক্টর শাহিন নামক আরেক মহিলা চিকিৎসকের, যিনি নাকি ভারতে জৈশের মহিলা শাখার প্রধান। দিল্লির এই বিস্ফোরণ চোখ খুলে দিয়েছে গোয়েন্দাদের যে সন্ত্রাস কিন্তু শুধুমাত্র সমাজের নিম্ন স্তরের বা গরিব যুবদের মগজ ধোলাই করেই চালানো হয় না। অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদ হাতে কলমে করা হচ্ছে, অর্থাৎ এক্সিকিউশন হচ্ছে সন্ত্রাসবাদের, সেটা কিন্তু শুধুমাত্র গরিব মানুষদের বা কম শিক্ষিত মানুষ যারা, তাদেরকে দিয়েই কাজ করানোটা হয় না। বরং উচ্চশিক্ষিতরাও সন্ত্রাসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছেন। পেটে বিদ্যাবুদ্ধি থাকা সত্ত্বেও কেন তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন? গত সপ্তাহের গোড়াতেই ফরিদাবাদের ধাউজ গ্রামের বাড়ি থেকে 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। তারপরে সোমবার লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। উড়ে যায় পরপর গাড়ি, ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ, আহত বহু মানুষ। তদন্তে নেমেই জানা যায় যে এই বিস্ফোরণের পিছনে হাত রয়েছে চিকিৎসকদের। উঠে আসে এই হোয়াইট কলার টেররিজম মডিউল। কি এই হোয়াইট কলার টেররিজম? সন্ত্রাসবাদের নিশানা বরাবরই ছিল স্কুল ছুট, বেকার বা হতদরিদ্র যুবরা। আজমাল কাসাফ থেকে শুরু করে জম্মু কাশ্মীরে সম্প্রতি যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপের রেকর্ড রয়েছে, তা কিন্তু দেখলেই স্পষ্ট হয়ে যায়। তবে সবসময় যে গরিবদেরই প্রভাবিত করা, ধর্মের ভয় দেখিয়ে মগজ ধোলাই করা হয়, তা কিন্তু নয়। তাবড় ফিজিসিস্ট থেকে শুরু করে রসায়নের অধ্যাপক, এখন চিকিৎসকরাও এই সন্ত্রাসের মাথা হতে পারেন। আগে মাওবাদী শীর্ষ নেতাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এরকমই নজর কাড়া ছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের আগের সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন ডক্টর আদিল আহমেদ। জম্মু কাশ্মীরের অনন্তনাগে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয় AK-47। তদন্তে জানা যায় গত বছরের 24শে অক্টোবর পর্যন্ত এই হাসপাতালেই তিনি কাজ করতেন। এরপর সম্প্রতি গত 27শে অক্টোবর শ্রীনগরে জৈশ-ই মোহাম্মদের সমর্থনে পোস্টার দেখা যায়। তারপরই উত্তরপ্রদেশের সাহারানপুর এবং হরিয়ানার ফরিদাবাদের 2টি ভাড়া বাড়ি থেকে এত বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। তার সঙ্গে পাওয়া যায় পিস্তল, বোমার টাইমার, ব্যাটারি ইত্যাদি। আর এই ভাড়া বাড়ি দুটি একজন চিকিৎসকের। ওই চিকিৎসকের নাম মুজাম্মিল শাকিল। তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা। ফরিদাবাদে আল-ফালাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদের সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে। এরপর গ্রেফতার করা হয় ডক্টর শাহিন শহীদকে। লখনৌয়ের লালবাগের বাসিন্দা শাহিন, তিনিও এই আল-ফালাহ ইউনিভার্সিটির চিকিৎসক। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় AK-47 এবং তাজা কার্তুজ। এই শাহিনের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু চমকে দেওয়ার মতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটা পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়েও তার দুর্দান্ত রেজাল্ট।
সেই চিকিৎসকই কিনা আজ জঙ্গিদের মাথা হচ্ছেন। এরপরে গত 7ই নভেম্বর গুজরাটের এটিএস হায়দ্রাবাদ থেকে আহমেদ মহিউদ্দিন সঈদ নামক আরেকজনকে গ্রেফতার করে। ইনি আবার চীন থেকে এমবিবিএস করে এসেছেন। তিনি কি কাজ করছেন জানেন? ক্যাস্টার বীজ থেকে রিচিন নামক এক বিষ তৈরি করছিলেন, যার এক ফোঁটাও প্রাণঘাতী হতে পারে। আহমেদ বেশ কয়েক মাস ধরেই দিল্লির আজাদপুর মান্ডি, আহমেদাবাদের নারোদা ফল বাজার, এমনকি লখনৌয়ের আরএসএস অফিস পর্যন্ত রেকি করেছিলেন। তার কাছ থেকেও বন্দুক, তাজা কার্তুজ, 4 লিটার ক্যাস্টর অয়েল উদ্ধার করা হয়। গোয়েন্দারা মনে করছেন যে মাস এক্সিকিউশনের প্ল্যান ছিল, অর্থাৎ কোথাও একটা জায়গায় গিয়ে তিনি এই বিষ মেশাতেন এবং সেই খাবার খেয়ে বহু মানুষের একসঙ্গে মৃত্যুর পরিকল্পনা করা হয়েছিল। আর এদের সকলের গ্রেফতারি একটা প্রশ্ন তুলেছে যে অতি শিক্ষিতরাও আজ সন্ত্রাসে জড়িয়ে পড়ছেন। তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে যদি 9/11 হামলার কথা ভাবেন, তাহলে সেখানে কিন্তু যারা জড়িত ছিল তারা সকলেই উচ্চশিক্ষিত ছিলেন। তারা সৌদি আরব এবং মিশরের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন। এরা সকলেই শিক্ষার জন্য বাড়ির বাইরে বা দেশের বাইরে গিয়েছিলেন। প্রধান চক্রী মোহাম্মদ আত্তাফ কায়রো ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর হামবুর্গ থেকে আরবান ডিজাইন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছিলেন। বাকি সদস্যরাও কিন্তু জার্মানি থেকে পড়াশোনা করেছিলেন। এবার যদি আইসিসের জঙ্গি মডিউল দেখা হয়, তাহলে সেখানে দেখা যাবে তারা কিন্তু বহু বছর ধরেই ব্রিটেন এবং সুদান থেকে বহু মেডিকেল স্টুডেন্ট এবং ফিজিশিয়ানদের নিয়োগ করছিল। আইসিসের প্রধান বাকর আল বাগদাদি, তিনি কিন্তু ইসলামিক স্টাডিতে পিএইচডি করেছেন। আল কায়দার সদস্য আয়মান আল জারদারি, তিনি সার্জন। এমনকি ওসামা বিন লাদেন, তিনিও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তামিল এলটিটিদের দিকে যদি নজর রাখা হয়, তারাও কিন্তু সকলেই কম বেশি উচ্চশিক্ষিত। তাই সন্ত্রাসের বীজ যে শুধুমাত্র গরিব বা কম শিক্ষিতদের মধ্যে বপন করা হচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। কিভাবে শিক্ষিতদের মধ্যে সন্ত্রাসের বীজ ঢুকছে, এর ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক সাইকোলজিস্ট ডক্টর ফতালি মোগাদাম। তিনি বলেছিলেন, মৌলবাদ বা উগ্রপন্থার উৎপত্তি কিন্তু শুধুমাত্র দারিদ্রতা বা অবহেলা থেকে তৈরি হয় না। এটা তখনই কারোর মগজে ঢোকানো সম্ভব হয় যখন কেউ দীর্ঘদিন ধরে নিজেকে অপমানিত বোধ করেন বা সামাজিকভাবে অবহেলিত বা শোষিত মনে করেন। বরং শিক্ষিতদের অনেক ক্ষেত্রে কিন্তু মগজ ধোলাই করা আরও বেশি সহজ, কারণ তারা জীবনের অর্থ খোঁজেন। তখন তাদের কাছে হিংসা বা সন্ত্রাসবাদ শুধু ধ্বংস করা নয়, বরঞ্চ একটা উদ্দেশ্য হয়ে ওঠে। তাই আমার আপনার চোখে যারা অত্যন্ত উচ্চশিক্ষিত বা যাদেরকে আমরা সমাজের একটা সম্ভ্রান্ত স্তরে রয়েছে বলে মনে করি, তারা যে কোনোভাবে সন্ত্রাসে জড়িত থাকতে পারে না, এটা কিন্তু অসম্ভব নয়। তাই গোয়েন্দারাও বারবার সতর্ক করে বলেছেন, যখনই আপনার চোখে এমন কোনো গতিবিধি বা কার্যকলাপ নজরে পড়ে যা আপাত চোখে সন্দেহজনক বলে মনে হচ্ছে, তা পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই জানান। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। তা শুধুমাত্র এক দেশের প্রতি বা কোনো বর্ণের প্রতি ক্ষোভ, বিক্ষোভ বা মগজ ধোলাই করে, সন্ত্রাসবাদের যেটা সবথেকে বড় বিষয় যে মগজ ধোলাই করা হয়, এই দিল্লির বিস্ফোরণের ক্ষেত্রেও কিন্তু এই মগজ ধোলাইয়ের বিষয়টা উঠে এসছে। জানা গিয়েছে এক মৌলবী, তিনিই কিন্তু মগজ ধোলাই করেছিলেন এই চিকিৎসকদের, এবং সেই যোগাযোগটাও হয়েছিল টেলিগ্রামের মাধ্যমে। যেখানে প্রথমে আজাদ কাশ্মীরের কথা বলা হয়েছিল, সেখান থেকেই গ্লোবাল জিহাদের পর্যায়ে তারা পৌঁছে যান আলোচনায়। তারপরে তুরস্কে দেখা, আর সেখানেই সন্ত্রাসবাদের পরিকল্পনা। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে তদন্ত তো চলছেই। এরপরে আর কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তাই আমরা জানাবো আপনাদের। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।